স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি দেবাশিস রঞ্জন সরকার। মরুর দেশে সবুজ শ্যামল ভূমির আধিক্যের কারণে পর্যটকের কাছে বেশ জনপ্রিয় ওমানের পাহাড়ি অঞ্চল দারবাত। পর্যটন এলাকাটি আরও আকর্ষণীয় করতে ওমান সরকারও নিয়েছে নানা উদ্যোগ। গড়ে তোলা হয়েছে সুবিশাল পার্ক। সরকারিভাবে এই পার্ক ঘিরে বছরে অন্তত ৩ মাস মেলার আয়োজন করা হয়। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর প্রতিবেদনে বিস্তারিত। রুক্ষ মরুর বুকের এক বিস্ময় ওমানের সালালা প্রদেশে অবস্থিত দারবাত এলাকা। উঁচু উঁচু সবুজ পাহাড়, ঝর্ণা, লেক, গোটা এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ছড়ায় মুগ্ধতা। প্রতিদিনই পাহাড়ি এলাকা দারবাতে ভিড় জমান হাজারো পর্যটক। দেশের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে দারবাতের সৌন্দর্য বৃদ্ধি করতে নানা উদ্যোগ নিয়েছে ওমান সরকার। সবুজে ঘেরা এলাকায় গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন পার্ক। জুন থেকে সেপ্টেম্বর বছরের এই সময়টাতে দারবাতে থাকে রিমঝিম বৃষ্টি আর হিমেল হাওয়া। প্রকৃতির এই রূপ উপভোগ করতে এ সময় এলাকাটিতে ভিড় জমান দেশি বিদেশি পর্যটকরা। 14 কিলোমিটার দূরে এখানে দারবাত, অনেক সুন্দর দারবাত পার্ক। তারপরে এখানে কৃত্রিম ঝর্ণা আছে, তারপরে কত সুন্দর মেনটেনেন্স করে রাখছে ওনারা। শুধুমাত্র এই সমস্ত এলাকায় সালালা এই প্রভিন্সের মধ্যে মিডল ইস্টের যতটা দেশ আছে এই সমস্ত দেশে কিন্তু এভাবে অন্ধকার বা বৃষ্টি ততটা হয় না। প্রাকৃতিক খুবই সুন্দর একটা জায়গা, আল্লাহ তাআলার সৃষ্টি। যা দেখলে এটা কোনো কৃত্রিম কিছু না, এগুলা আর্টিফিশিয়াল কিছু না, এগুলা আল্লাহ তাআলার প্রদত্ত। দর্শনার্থীদের এই ঢল কাজে লাগাতে পার্ক ঘিরে আয়োজন করা হয় মেলার। প্রতি বছরই অন্য ব্যবসায়ীদের পাশাপাশি মেলায় অংশ নেন বাংলাদেশি ব্যবসায়ীরাও। 3টা দোকান আছে দারবাতে, আর একটা দোকান আছে অন্য কাটে, 4টা দোকান আছে। 4টা দোকান হলে আমরা বছরে 2 মাস, 1.5 মাস, 2.5 মাস, 3 মাস এইরকম কারবার করি। দারবাতে মেলার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ও রয়েছে বাংলাদেশিদের অংশগ্রহণ। বছরের এই সময়টাতে জমে ওঠে তাদের বেচাকেনাও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সর্বজনীন পেনশন সম্পর্কে প্রবাসীদের বিস্তারিত জানাতে আলোচনা সভা আয়োজন করেছে বাহরাইন বাংলাদেশ দূতাবাস। সোমবার দূতাবাস প্রাঙ্গণে হয় এই সভা। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে পরিচালনা করেন শ্রম সচিব মাহফুজুর রহমান। এ সময় রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বলেন, কারো বয়স 18 বছরের বেশি হলেই অনলাইনে পেনশনের জন্য নিবন্ধন করতে পারবেন। জানান, সর্বজনীন পেনশনের আওতায় 4টি স্কিম চালু করা হয়েছে, এর মধ্যে একটি প্রবাসীদের জন্য প্রবাস স্কিম। এ সময় রাষ্ট্রদূত আয়োজনে অংশ নেওয়ায় প্রবাসীদের ধন্যবাদ জানান। নানা শ্রেণী পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন এই সভায়। প্রবাসী স্কিমের আওতায় আমাদের প্রবাসীদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই যে পেনশন স্কিমের আওতায় অনেক ধরনের সুবিধা রয়েছে। এই স্কিমের আওতাভুক্ত হওয়ার জন্য, এই স্কিমের সদস্য হওয়ার জন্য আমাদের বাহরাইন প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে অনুরোধ জানিয়েছেন। ওমানে বাংলাদেশি মালিকানাধীন মাসারাত অফ আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট LLC কোম্পানির 10 বছর পূর্তি উদযাপন করা হয়েছে। রোববার কোম্পানির হলরুমে ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুর ইসলামের সভাপতিত্বে হয় এই আয়োজন। কোম্পানির কর্মকর্তা কর্মচারী ছাড়াও এতে অংশ নেন নানা পেশার প্রবাসী বাংলাদেশিরা। অতিথি ছিলেন ওমান বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান প্রকৌশলী কাজী ইমদাদ হোসেন, আজিমুল হক বাবুল, মহসিন আলী সরকার, আব্দুর রহিম, আব্দুল হামিদ সহ অনেকে। এ সময় কোম্পানির 10 বছরের সফলতা ও ব্যর্থতার গল্প তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক আমিনুর ইসলাম। মাসারাত অব আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট LLMC-তে বর্তমান 3 শতাধিক প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আহলে সুন্নাত ওয়াল জামাত USA সেন্ট্রাল কমিটির উদ্যোগে পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। ব্রুকলেনে চট্টগ্রাম সমিতি ভবনে হয় আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত আলেম ও PhD গবেষক সাইফুল আজম বাবর আল আজাহারি। সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত USA এর সভাপতি হজরতুল মাওলানা জোবায়ের আহমেদ। পরিচালনা করেন মাওলানা সৈয়দ মোহাম্মদ মইনুল হক। বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত USA এর সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ ইকবাল হোসেন, মাওলানা আতাউর রহমান, মোহাম্মদ আসলাম হাবিব, মাওলানা শফিউল আজম সহ অনেকে। এ সময় বক্তারা কুরআন ও হাদিস থেকে তাৎপর্যমূলক আলোচনা করেন। শক্তিশালী ঘূর্ণিঝড় ও বন্যায় নজিরবিহীন ক্ষয়ক্ষতি হয়েছে লিবিয়ায়। এখন পর্যন্ত 5200-র বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের দাবি, নিখোঁজ আরও 10,000 বাসিন্দা। ঝড়ের প্রভাবে বাঁধ ভেঙে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দেরনা শহর। নিশ্চিহ্ন হয়ে গেছে শহরটির বহু বাড়িঘর। কেবল এ শহরেই উদ্ধার হয়েছে 1,500-এর বেশি মরদেহ। বিধ্বস্ত জনপদে ত্রাণ পাঠাতে শুরু করেছে বিভিন্ন দেশ।
পানির নিচে ডুবে আছে দেরনা এলাকা। বোঝার উপায় নেই মরুভূমি অঞ্চলের শহর এটি। ঘূর্ণিঝড় ড্যানিয়েল তার প্রভাবে বৃষ্টিতে এমনিতেই হঠাৎ বন্যা, তার উপর বাঁধ ভেঙে যাওয়ায় তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা, নিশ্চিহ্ন হয়ে গেছে শহরটির বড় একটি অংশ। পুরো এলাকা যেন পরিণত হয়েছে যুদ্ধবিধ্বস্ত জনপদে। সোমবার লিবিয়ায় আঘাত হানে ঘূর্ণিঝড় ড্যানিয়েল। রীতিমতো তাণ্ডব চলে বেনগাজি, তবরুক, তোকরা, আলমার্জ, তাকনেস সহ ভূমধ্যসাগর পারের অন্তত 20 শহরে। বিভিন্ন এলাকায় উপড়ে পড়ে গাছ, ভেঙে যায় সড়ক। ঝড়ের দাপটে বিভিন্ন স্থানে গাড়ি আছড়ে পড়তেও দেখা যায়। টানা বৃষ্টির কারণে আকস্মিক বন্যার কবলে পড়ে উপকূলীয় এলাকা। লিবিয়ার উত্তর পূর্বাঞ্চলের পুরোটাই এখন পানির নিচে। অনেক এলাকাতেই ভাসছে মরদেহ। প্রাণহানির সংখ্যা ধারণার চেয়েও কয়েক গুণ বেশি। বিপুল পরিমাণ মানুষ নিখোঁজ রয়েছেন। আমাদের সংখ্যা ঘূর্ণিঝড় এবং বন্যার তোড়ে ভেসে গেছেন তারা। এর পাশাপাশি জরুরি ত্রাণ এত বেশি প্রয়োজন যে তার রেড ক্রসের পক্ষে সরবরাহ করা অসম্ভব। তার উপর রয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব। সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে লিবিয়ায়। একে তো যুদ্ধবিধ্বস্ত দেশ, তার উপর প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে সরকার আর বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রশাসনের জটিলতা। ফলে এত বড় দুর্যোগের মধ্যেও বিপাকে সাধারণ মানুষ। প্রয়োজনের তুলনায় উদ্ধার তৎপরতা নেই বললেই চলে। রয়েছে সরঞ্জাম আর অবকাঠামোগত সংকট। দুর্যোগ কবলিত এলাকায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। নিহতদের স্মরণে ঘোষণা করা হয়েছে শোক। আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। উপদ্রুত অঞ্চলে উদ্ধার অভিযান পরিচালনায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি কিভাবে ত্রাণ পৌঁছানো যায় সেই চেষ্টা করছি। সরকারের কাছে আবেদন যেন দ্রুত একটি কমিটি গঠন করা হয়, যেন দ্রুত সহায়তা কার্যক্রম চালানো যায়। ক্ষয়ক্ষতি স্পষ্ট হওয়ার পর লিবিয়ার সহায়তা এগিয়ে এসেছে বিভিন্ন দেশ। এরই মধ্যে বিমানে করে ত্রাণ পাঠিয়েছে তুরস্ক এবং ইতালি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, কিছুক্ষণ আগেই দুর্যোগ কবলিত লিবিয়া থেকে ঘূর্ণিঝড়ের তাণ্ডব পরবর্তী পরিস্থিতি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী মোজাম্মেল হোসেন তোহা। লিবিয়ার বন্যা পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ হচ্ছে বিশেষ করে একটা শহরে, সেটা হচ্ছে পূর্বাঞ্চলীয় শহর দারনা। সেখানে এখন পর্যন্ত প্রায় 5200 মানুষ মারা গেছে এবং 8000 মানুষ এখনো নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে যে মোট মৃতের সংখ্যা 10,000-এর বেশি ছাড়িয়ে যেতে পারে। সবার যেটা ধারণা ছিল যে হয়তো প্রচণ্ড বৃষ্টিপাত হবে এবং কিছু ক্ষয়ক্ষতি হবে। হঠাৎ প্রচণ্ড পানির স্রোতে পুরো একটা এলাকা পানির নিচে তলিয়ে গেছে এবং কিছু কিছু জায়গায় দেখা গেছে যে মাটির চেয়ে প্রায় 50 মিটার গভীর পর্যন্ত মাটি নিয়ে পুরো এলাকা একদম সমুদ্রে ভেসে চলে গেছে এবং এর ফলে এখন পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ নিখোঁজ আছে। সেখানে কোনো বাংলাদেশি নিহত হয়েছে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। আমি বিকালবেলা এখানকার যে বাংলাদেশ দূতাবাস সেখানকার একজন অফিসারের সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে সেই দারনা শহরে মোটামুটি 70-80 জনের মতো বাংলাদেশি ছিল বা আছে এবং তাদের মধ্যে হয়তো কেউ কেউ হতাহতের শিকার হতে পারে, যেহেতু এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে দারনার মোট জনসংখ্যা হচ্ছে 1 লাখ এবং মৃতের সংখ্যা আশঙ্কা করা হচ্ছে 10,000, অর্থাৎ প্রায় 10%। তো সেই হিসাবে কিছু বাংলাদেশি সেখানে হয়তো থাকতেও পারে, কিন্তু এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য জানা যায়নি, যেহেতু সেখানে এখন পর্যন্ত মোবাইল ফোনের নেটওয়ার্ক পুরোপুরি সচল হয়নি বা ইন্টারনেট কানেকশনও নেই এবং সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো ন্যাশনালিটি অনুযায়ী কোনো তালিকা প্রকাশ করা হয়নি যে কারা কারা নিহত হয়েছে। আবারও সক্রিয় বিশ্বের অন্যতম আগ্নেয়গিরি কিলাউয়া রোববার যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে শুরু হয় লাভা উৎকীর্ণ। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে জ্বালামুখের আশেপাশেই ছড়িয়েছে গনগনে লাভা, রক্তিম বর্ণ ধারণ করেছে বিশাল এলাকা। ধোঁয়ায় আচ্ছন্ন পুরো পরিবেশ। এরই মধ্যে অঞ্চলটির উপর দিয়ে বিমান চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। 2019 সালে কয়েক দফা ভূকম্পনের পর আগ্নেয়গিরিটি সক্রিয় হলে বিগ আইল্যান্ডের বাসিন্দারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। 2021 সাল থেকে নিয়মিত বিরতিতে সেখানে হচ্ছে অগ্ন্যুৎপাত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক আশ্রয়ে লন্ডন আছেন বলে আনুষ্ঠানিকভাবে জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। তাকে ফেরাতে দুদেশের মধ্যে থাকা বিভিন্ন আইনি ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এর বাইরে ঢাকা চাইলে আগামী নির্বাচনে সহযোগিতা করতে লন্ডন প্রস্তুত বলেও সংলাপে জানিয়েছে যুক্তরাজ্য। পাশাপাশি সুষ্ঠু, অবাধ ও সহিংসতামূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথাও বলেছে ব্রিটেন। বাংলাদেশ যুক্তরাজ্য পঞ্চম কৌশলগত সংলাপে অংশ নিতে ঢাকায় ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন দুপুরে প্রতিনিধি দল নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে পৌঁছান তিনি।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সাথে 3.5 ঘন্টার মতো চলে এই সংলাপ। সে সময় যুক্তরাজ্যে অবৈধভাবে থাকা ও দণ্ডপ্রাপ্তদের ফেরাতে একটা পদ্ধতি বের করার বিষয়ে একমত হয় দুপক্ষই। প্রশ্ন আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে। তাকে দেশে ফেরানোর ব্যাপারে আলোচনার কথাও জানান নীতি নির্ধারকরা। উনি রাজনৈতিক আশ্রয়ের ইয়েতে আছেন এবং আমাদের সাথে ওদের যে সমস্ত লিগ্যাল মেকানিজমগুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স, তারপরে ডিপোর্টেশন বা এক্সট্রাডিশনের এই বিষয়গুলো আমাদের বিভিন্ন সংস্থার মধ্যে আলাপ আলোচনা চলছে। এবারের সংলাপে ছিল বাংলাদেশের আগামী নির্বাচন প্রসঙ্গ। গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকার চাইলে যুক্তরাজ্য সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়ে গেছেন ফিলিপ বার্টন। তারা দেখতে চায় যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এবং ভায়োলেন্স ফ্রি ইলেকশন, এবং যাতে সবাই সেখানে অংশগ্রহণ করে। এবং আমরা বলেছি যে আমাদের দিক থেকে এটা রিইটারেট করেছে যে আমরাও কমিটেড টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। অংশগ্রহণেতে অনেক রকমের মিনিং হতে পারে। একটা অংশগ্রহণ আছে যে জনগণ সবাই ভোট দিবে, এটাই তো অংশগ্রহণ, তাই না? কিন্তু কোন পার্টি অংশগ্রহণ করবে কি করবে না সেটা তাদের নিজস্ব ব্যাপার। তারা বলেছে যে তাদের যদি থেকে আমরা যদি কোনো স্পেসিফিক ইনভলভমেন্ট বা তাদের থেকে যদি কোনো সহযোগিতা চাই তাহলে তারা রেডি আছে এগুলো ব্যাপার। বাট আমরা বলেছি যে এটা আমাদের নিজস্ব ব্যাপার। পাশাপাশি মানবাধিকার পরিস্থিতি, সাইবার নিরাপত্তা আইন সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে দুপক্ষের মধ্যে। সাংবাদিকদের কোনো প্রশ্ন না নিলেও ব্রিটিশ আন্ডার সেক্রেটারি বৈঠককে ফলপ্রসূ আখ্যা দেন। Excellent strategic dialogue with the Foreign Secretary, my opposite number. We took stock of progress in our bilateral relationship, which is going from strength to strength, and looked at the period ahead as we build a modern partnership. পাশাপাশি সামরিক সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে সরকার একক দেশের উপর নির্ভরশীল থাকতে চায় না। সেক্ষেত্রে যুক্তরাজ্যের সাথেও তা নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ। তাদের থেকে আমরা C-130 বিমান সংগ্রহ করেছি। আমাদের বিভিন্ন নেভির সাথে অনেক প্রকিউরমেন্টের আছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাশিয়ায় সুদের হার বেশি এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর সার্ভিস ভালো হওয়ায় ফ্রান্সের সাথে স্যাটেলাইট স্থাপনের চুক্তি করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ইনোভেশন আড্ডা শেষে এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও জানান, ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন রক্ষায় $1 বিলিয়ন দেবে ফ্রান্স। তবে কবে সেই অর্থ ছাড় হবে তা এখনও নিশ্চিত নয় বলে জানান ডক্টর A.K.M. আব্দুল মোমেন। G20 সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতে মানবাধিকার বা রাজনীতি নিয়ে কোনো আলাপ হয়নি বলেও জানান মন্ত্রী। আর ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে তিস্তার পানি বন্টন সহ কথা হয়েছে অমীমাংসিত সব ইস্যুতেই। ফ্রান্সের সাথে যেহেতু আমরা লাস্টের তার চুক্তিতে আমরা সন্তুষ্ট, সেই জন্য এইবারেরটাও স্যাটেলাইট 2 এটা হচ্ছে গিয়ে এগ্রিকালচার এইসবের জন্যে। তো এইটাও তাদের সাথে আমরা একটা চুক্তিবদ্ধ হয়েছি। রাশিয়ার সাথে যেটা হয়েছিল সেইখানে যে ইন্টারেস্ট রেটটা নির্ধারণ করা হয়েছিল একটু অনেক বেশি। এই ছিল প্রবাসে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।